আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 64 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাদিক পূর্ণ দৃষ্টিতে তাকালো কণিকার দিকে, একটু একটু করে মিষ্টি চেহারায় চোখ বুলিয়ে নিল। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলল, লাল রঙের শাড়িতে তোমাকে গোলাপ সুন্দরী লাগে, খুব ভালো মানাই, আমার পছন্দ হয় তোমারে। কণিকা ফট করে নিজের দিকে তাকালো। হ্যাঁ, সে আজ লাল রঙের শাড়ি পরেছে, সেই লাল রঙের শাড়ি যেটা সাদিক শহর থেকে কিনে এনেছিল। সাদিকের কথায় এবার বোধহয় লজ্জা পেল কণিকা। আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু বলার মতো কিছু না পেয়ে শুধু বলল, গাছটায় কতদিন পর ফুল ফুটবে? বড় বড় ফুল হবে তো, লাল টকটকা হবে? সাদিক আশ্বাস দিল, তারপর বলল, ভালোবাসা দিয়ে যত্ন নিলে অবশ্যই হবে, দেখো যত আদর করে যত্ন নিবা তত সুন্দর ফুল হবে। কণিকা আগ্রহী হলো, মাথা নেড়ে বলল আচ্ছা। সাদিক হাসলো, তবে সে ভাবছে অন্য কথা। বিড়বিড় করে বলল, যেদিন তোমার আমার প্রণয় হবে সেদিন ওই যেন এই গাছে ফুল ফুটে, সেই ফুল দিয়ে তোমায় সাজাই দিব, তোমার হাসি দেখবো, লাল গোলাপের পাশে আমার গোলাপ সুন্দরীর সৌন্দর্যে মুগ্ধ হব। কণিকা শুনতে পায়নি কথাটা, তাই জিজ্ঞেস করলো, কিছু কইলেন? সাদিক চমকালো, মাথা দুদিকে সজোরে নেড়ে বলল, না কিছু কয় নাই। কণিকা ভ্রু কুচকালো, জেদ ধরলো, তারপর বলল, না আমি বুঝতে পারছি, কোন কি কইলেন? সাদিক দুষ্ট হাসি হেসে বলল, তোমার সুন্দর লাগতেছে কইলাম। কণিকার গাল কি লাল হলো কি জানি, তবে দারুণ লজ্জা পেয়েছে সে। লজ্জার সীমা বাড়ার আগেই সাদিক এবারে পকেট থেকে নিমকি আর সিঙ্গারার প্যাকেটটাও বের করলো। তা দেখে উদ্গ্রীব হলো কণিকা, জিজ্ঞেস করলো, এটা কি? সাদিক হাসলো, প্যাকেটটাও দিল কণিকার হাতে, তারপর বলল, তোমার পছন্দের খাবার, খেয়ে নিও। কণিকা প্যাকেটে চোখ বুলিয়ে নিমকি আর সিঙ্গারা দেখে খুশিতে লাফিয়ে উঠলো, প্রায় হেসে উঠলো খিলখিল করে। সাদিকও হাসলো তাল মিলিয়ে, দুজনে দুজনের চোখে চোখ রেখে হাসতে থাকলো। কোথায় যেন শুনেছিলাম, এই জগতের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো স্বামী স্ত্রী একে অপরের চোখে চোখ রেখে হাসছে। এমন দৃশ্য মুগ্ধ করলো সদ্য উঠোনে হাজির হওয়া জারিনা খাতুনের। তিনি সাদিক আর কণিকার জন্য দোয়া করলেন মনে মনে, এভাবে যেন হাসি খুশি থাকে দুজনে। এই তো প্রকৃতির অনুকূলে এসেছে, পাখিরাও হাসছে, আকাশও হাসছে, কালো মেঘ সরে যাচ্ছে সব জায়গা থেকে। আর এদিকে মেয়েদের অনেক শক্ত হতে হয়, এটুকু ব্যথা পেয়ে লটকায় পড়লে মেয়ে হওয়া যায় না। ছেলেদের মতো দুর্বল নই আমরা। এই সোনামাখা বাণী শ্রাবণের কানে হাতুড়ি মেরে ঢুকিয়ে দিয়ে সহজ সরল ধারা হেলে দুলে বেরিয়ে পড়লো রুম থেকে। শ্রাবণ কিছুক্ষণ হতবাক হয়ে মেয়েটার প্রস্থান দেখলো। এই তো গত রাত পর্যন্ত ওর অবস্থা দেখার মতো ছিল না। গভীর রাতে পায়ের ব্যথায় শ্রাবণকে জড়িয়ে ধরে মায়া কান্নাও করেছে, অথচ সকালে উঠে রূপ বদলে ফেললো। সারা রাত নিজের বাচ্চা রূপে শ্রাবণকে পিষে ফেলে এখন শপিং করতে যাচ্ছে শাশুড়ির সাথে। শ্রাবণের ইচ্ছা করলো ধারার ব্যান্ডেজটা খুলে দিয়ে বলতে, নাও এবার লাফাও তো দেখি কত লাফাতে পারো। তবে সেও নিরুপায়, তাই চুপ রইলো। কোনো মতে নিজেকে ধাতস্থ করে বেরিয়ে পড়লো গাড়ির চাবি নিয়ে। আজ শনিবার, সপ্তাহে ছুটির দ্বিতীয় দিন। ধারার পা না মচকালে গতকালকেই সমস্ত শপিং শেষ করার পরিকল্পনা করেছিলেন সালমা বেগম, কিন্তু বেচারি মেয়েটা হুট করে এভাবে আহত হওয়াতে তিনি পরিকল্পনা সফল করতে পারেননি। আজ সকালে তিনি শুধু জিজ্ঞেস করেছিলেন ধারাকে, সে জিহান মুনিরার বিয়ের শপিং এর জন্য তার সাথে একটু যেতে পারবে কিনা। সালমা বেগমের কথা শুনে ধারা নিজের বাচ্চা রূপটাকে জলাঞ্জলি দিয়ে নিজের কঠিন রূপটা ধারণ করে এক লাফে বিছানা থেকে উঠে পড়েছে এবং কোনো মতে একটা গোলাপি সালোয়ার কামিজ পরে তৈরি হয়ে নিয়েছে। শ্রাবণকেও সালমা বেগম কথাখানা জানিয়েছিলেন, বউয়ের সেবায় মত্ত শ্রাবণ সাপ সাপ জানিয়ে দিয়েছিল সে তার বউকে রেখে কোথাও যাবে না, দরকার পড়লে পরে দুজনে মিলে গিয়ে তাদের নিজেদের শপিং করে নিয়ে আসবে। অথচ ধারা যে সকাল সকাল উঠে পোল্টি খাবে তা স্বপ্নেও ভাবেনি। ভাবলে হয়তো এখনো তবদা খেয়ে বসে থাকতো না। ইকরা এবং ধারা দুজনেই শ্রাবণের সাথে সাথে তাদের গাড়ির কাছে আসলো। শ্রাবণ ভেবেছিল শুধু বউকে নিয়ে যাবে সে, অথচ গাড়ির কাছে এসে দেখে ইকরা এবং ধারা দুজনে এসেছে। কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে তাদের দুজনকে কিছু বলতে চাইলো সে, কিন্তু তার আগে সালমা বেগম এসে হাজির হয় শ্রাবণের গাড়ির সামনে। শ্রাবণ এবার হা হয়ে তাকিয়ে বলে, তোমরা সবাই মৌমাছির চাকের মতো আমার গাড়িতে আসছো কেন? মা, তুমি বাবার সাথে যাবে না? সালমা বেগম ইতিমধ্যে গাড়ির পেছনের সিটে বসে জায়গা দখল করে বললেন, না আমি তোর বাপের সাথে যাব না, প্রতারকের সাথে কোথায় বলবো না। শ্রাবণ চোখ পিটপিট করে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো, বুঝে ফেললো সপ্তাহের নিত্যকার রুটিন অনুযায়ী তার বাবা মা ঝগড়া করেছে। আর ঝগড়া হলে সালমা বেগম কখনোই সামিউল শেখের আশেপাশে থাকেন না। ইকরা এবং ধারা দুজনে ফিক করে হেসে ফেললো। বলা বাহুল্য, একটু হলো দুজনের মাঝে মিল হয়েছে। অবশ্য এক্ষেত্রে পুরো ক্রেডিটটাই ইকরার। কোনো একটা সম্পর্কে মেলবন্ধন নির্মাণ করতে হলে কোনো একজনকে আগ্রহী হতে হয়, অপর একজনকে আগ্রহী বানাতে একটু মিশতে হয়, যা ইকরা নিজে থেকে করেছে। গত রাতে সে সারাটা রাত ধরে অনেক কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জীবনে সবকিছুই পেতে হবে এমন কোনো কথা নেই। শ্রাবণ না হয় না পাওয়ার লিস্টেই থাকুক, তবুও তো রয়েছে, এই অনেক। তাই সে ধারাকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে। যতই হোক তার বন্ধু এবং কাজিনের বউ ধারা, সেই রেস ধরে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। অবশ্য মেয়েদের ভালো একটা মিল হতে সময় লাগে না, যদি সেটা যৌক্তিক হয়। শ্রাবণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সে সুনিশ্চিত তার বাবা সালমা বেগমকে ছাড়া ওই গাড়িতে যাবে না। ড্রাইভার আঙ্কেলকে ধমক দিয়ে বাড়িতে ফিরে যাবে। তাই এখন সালমা বেগমকে সামিউল শেখের কাছে পাঠানো শ্রাবণের একটা গুরু দায়িত্ব। সে আরো বোঝানোর চেষ্টা করলো
সালমা বেগমকে, কিন্তু তিনি জেদ করতে থাকলেন। শেষে ইকরা হেসে বলল, শ্রাবণ শোন, আমি তাহলে বাপ্পির সাথে যাই, তুই ইকরা আর আন্টিকে নিয়ে যা। সামিউল শেখ এক গাড়িতে একা যাবেন এটা চাইছিল না শ্রাবণ। তার বাবাও কম অভিমান করে না, বয়সের সাথে সাথে মানুষ এই পর্যায়ে আসে তখন মন ও বাচ্চার মতো সহজ সরল হয়ে যায়। তাই ইকরার সিদ্ধান্তটা মন্দ লাগলো না শ্রাবণের কাছে। সে মাথা নেড়ে বলল, তাও হয়, তাহলে মিকি মাউস তুই বাবার সাথে যা। ইকরা সময় নষ্ট না করে ধারাকে বাই দিয়ে ওই গাড়িতে উঠে পড়লো। শ্রাবণ এবারে ধারার দিকে তাকিয়ে মুখ কুচকে বলল, আর এই যে পা ভেঙে ল্যাম্পোস্টের মতো দাঁড়িয়ে থাকা ম্যাডাম, দেখি হাতটা দিন, আপনাকে সযত্নে সিটে বসিয়ে দিই। সাথে সাথে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো ধারা। লোকটা আবার অপমান করছে, এসব তো সহ্য করবে না। তাই ফুসতে ফুসতে বলল, দরকার নেই হাত ধরার, আমি হাঁটতে পারি বুঝলেন। খবরদার অপমান করবেন না, বাড়ির গেট থেকে এই পর্যন্ত আমি নিজে হেঁটে এসেছি। শ্রাবণ ঠোঁট চেপে মেয়েকে হেসে বলল, খুব উদ্ধার করেছেন আমায়। আর ঘর থেকে সদর দরজা পর্যন্ত কে এনে দিয়েছিল আপনাকে? ধারা মোটেই দম্বার পাত্রী নয়। সে আঙ্গুল লুচিয়ে জেতার চেষ্টা করে বলল, সেটা বড় কথা নয়, আর আমি কাউকে বলিনি যে কুলে তুলে আনতে হবে। কেউ যদি নিজের থেকে মানব সেবা করতে চাই তো আমার কি, সে না আসলেও মা আমাকে আনতে পারতো। শ্রাবণ এবারও হেসে বলল, হ্যাঁ হ্যাঁ খুব পারতো, ছোটখাটো এই তুলোর বস্তা কি আমার মা তুলতে পারতো? ধারা হতবাক হয়ে যেতে গেল, তারপর বলল, কি বললেন আপনি? অনেকক্ষণ ধরে পটর পটর শুনে সালমা বেগম বিরক্ত হলেন, চেঁচিয়ে ধমক দিলেন দুজনকে। তারপর বলল, আহা চুপ করতো তোরা, কি শুরু করলি বলতো দুজনে? ধারার সাথে সাথে কাতর নয়নে তাকিয়ে অভিযোগ দিল সালমা বেগমের নিকট। তারপর বলল, আপনার ছেলে আমাকে তুলোর বস্তা বলে অপমান করছে মা। শ্রাবণ অন্যদিকে ফিরে বিড়বিড় করে বলে উঠল, তাও ভালো হয়েছে যে হাতির বাচ্চা বলেনি। কথাটা ধারা শুনতে না পেলেও সালমা বেগম শুনতে পেলেন, সাথে সাথে গর্জে উঠলেন, ধমক দিয়ে বললেন, তোকে কিন্তু তোর বাপের সাথে বনবাসে পাঠাবো শ্রাবণ। তোরা বাপ বেটা দুজনেই ভীষণ খারাপ, পুরো বাপের ফটোকপি হয়েছিস তুই। একটু ভালো করে কথা বলা যায় না বউর সাথে? মুখে মুখে কথা বলিস কেন? ফের যদি বৌমাকে উল্টাপাল্টা কথা বলেছিস তবে তোকে আর তোর বাপকে রেখে আমি আর বৌমা বাপের বাড়ি চলে যাব। বলেই সালমা বেগম গাড়ি থেকে বেরিয়ে এলেন, ধারাকে আলতো করে আগলে নিলেন, হাত ধরে বললেন মিষ্টি সরে, এসো বৌমা, হাত ধরে এসো, আস্তে আস্তে আমার সিটে বসো ঠিক আছে, আর এই ছেলের সাথে কথা বলবে না। ধারা শ্রাবণকে আড়ালে মুখ ভাঙচালো, আর সালমা বেগমের হাত ধরে তার কথা শুনে মাথা নেড়ে সত্যি সত্যি পেছনের সিটে বসে পড়লো। দুজনে ঢুকে পড়েই সালমা বেগম ঠাস করে গাড়ির দরজা লাগালেন। শ্রাবণের হুঁশ ফিরে এলো, সে এতক্ষণ হতভম্ব হয়েছিল প্রায়। এসব কি ছিল? এখানে কে যে কার মা, এই নিয়ে ভীষণ বিভ্রান্তিকর অস্থিরতায় পড়লো শ্রাবণ শেখ। শেষে কিনা তার মা তাকে ধারার জন্য বকলো। ব্যাপারটা তবে কি হলো? একটা গানের মতো হয়ে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে মা আর কে শাশুড়ি হলো। আর এদিকে সামিউল শেখ তো শ্রাবণ শেখেরই বাবা, বউ নিয়ে নো কম্প্রোমাইজ মন তারও। সালমা বেগম সত্যি সত্যি এই গাড়িতে আসলেন না দেখে তিনি মনক্ষুণ্ণ হলেন। ইকরাকে পেয়ে তাই সব খুব ঝাড়তে থাকলেন। ইকরা পাশে বসে হাসলো মিটমিট করে। এর মধ্যেই বকবক করা সামিউল শেখ থেমে বললেন, তুই কি আমার কথা শুনছিস? চমকে উঠে নড়ে চড়ে বসলো ইকরা, তারা জ্যামে আটকে গেছে। সেদিকে তাকিয়ে বলল, জি জি শুনছি বাপ্পি, আসলে গাড়িগুলো দেখছিলাম। হ্যাঁ তারপর কি বলো? সেদিন তুমি আর যাওনি? সামিউল শেখ আরো উৎফুল্লতার সাথে খুব নিয়ে বললেন, আমি কি তোর আন্টির মতো প্রতারক নাকি? আমি অনেক নরম মনের মানুষ, তোর আন্টি তো সেই লেভেলে চালবাজি করতে পারে। সেই বিকালে এক বাটি পায়েস রান্না করে টিফিন বাটিতে ভরে আমার অফিসে নিজে এসে খাইয়ে দিয়ে গিয়েছে। নিতান্ত একটা ফর্মুলা ছিল যেন আমার রাগ ভেঙে যায়। অবাক হলো ইকরা, শুকনো ঢুক গিলে বলল, আর তুমি ওই পায়েস খেয়েই গলে গিয়েছিলে? সামিউল শেখ বললেন, অবশ্যই, আমি কি তোর আন্টির মতো অকৃতজ্ঞ নাকি? ভেবেছিলাম 2 দিন বাড়ির ধারে কাছেও যাব না, কিন্তু বেচারি তোর আন্টির জন্য আমার এত কষ্ট পায়েস রান্না করে নিয়ে গিয়েছে বলে 2 ঘন্টার মধ্যে বাসায় ফিরে গিয়েছিলাম। ইকরার হাসি আটকাতে পারলো না, সে হু হু করে হাসতে শুরু করলো। সামিউল শেখ অপ্রস্তুত হলেন, প্রথমে ধমক দিলেন এভাবে হাসার জন্য, কিন্তু কাজ হলো না তাতে। ইকরা হেসে কুল পাচ্ছে না, তা দেখে সামিউল শেখ নড়ে চড়ে বসে বিড়বিড় করে বললেন, কাকে কি বলছি আমি? মহিলা জাত কি নিজেদের দোষ দেখে নাকি? আর সেখানে আমি এক নারীর কাছে আরেক নারী নিয়ে অভিযোগ করছি? ইকরা এবারেও হাসলো, ভীষণ হাসলো, প্রেমিক পুরুষেরা এসব ঝামেলাতে পড়েই। আর এদিকে 20 মিনিটের মধ্যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে পৌঁছালো তারা। ড্রাইভার সামিউল শেখ আর ইকরাকে সামনের দরজার দিকেই নামিয়ে দিয়েছে, আর শ্রাবণ পেছনের দরজায় গিয়েছে গ্যারেজে গাড়ি পার্ক করার জন্য। আন্ডারগ্রাউন্ডে ঢুকে সারি সারি গাড়িগুলোর এক পাশে শ্রাবণ নিজেদের গাড়ি দাঁড় করালো। সালমা বেগম তড়িঘড়ি করে নামলেন, ধারার দিকে হাত বাড়াবেন, তার আগে শ্রাবণ খুব মিষ্টি করে হেসে সালমা বেগমকে বলল, তুলোর বস্তাটাকে আমি নিয়ে আসছি মা, তুমি বরং দ্রুত শপিং মলে ঢুকে পড়ো, বাবা আবার না হয় হারিয়ে যাবে। ইকরাও তো ছোট মানুষ, নিতান্তই ছেলে ভুলানো অজুহাত, তবুও সালমা বেগমের ক্ষেত্রে খেটে গেল। কারণও আছে, স্বামীকে ভীষণ ভালোবাসেন তিনি। এই যে তিনি সামিউল শেখকে অবজ্ঞা করে এই গাড়িতে এসেছেন, এতে যে শেখ বাড়ির কর্তা ভীষণ অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন, এ বিষয়ে তিনি জানেন। তাই যত দ্রুত সম্ভব মানুষটিকে দেখার জন্য তারও মন উতলা হয়ে রয়েছে। যতই হোক না কেন, ভালোবাসার প্রিয় মানুষটিকে অবহেলা করা বড়ই কষ্টকর। খুব বেশি ভালোবাসলে অবহেলা করা সম্ভব হয় না। তাই সালমা বেগম ও ধারাকে রেখে তড়িঘড়ি করে চলে গেলেন। বেচারি ধারা গাড়ির সিটের সাথে চেপকে গেল, গুটিয়ে গিয়ে শুকনো ঢুক গিলল। আশেপাশে তাকিয়ে দেখলো অনেকগুলো গাড়ি সাজিয়ে দাঁড় করানো, কিন্তু কোনো মানুষ নেই। এত অন্ধকার
অন্ধকার কেন আবার? ধারার ভয় লাগলো, এখানেও তো আলো দিতে পারতো, কেন দেয়নি শপিং মলের লোকেরা? এখন শ্রাবণ শেখ যদি এই আফসালের মধ্যে ধারাকে মেরে পুঁতে দিয়ে যায় তাহলে তো কেউ টের পাবে না। সিকিউরিটি গেট পার করে সালমা বেগমের দৃষ্টি আড়ালে চলে যেতেই গাড়ির ভেতরে তাকায় শ্রাবণ। ধারার হৃদয় ধক করে ওঠে। শ্রাবণ বাঁকা হেসে এগিয়ে যায় গাড়ির কাছে, পেছনের দরজা খুলে বসে পড়ে ধারার পাশে। ধারা এমনিতেই ভয় পেয়েছিল, শ্রাবণকে আবার পাশে বসতে দেখে ঘাম ছুটলো। কারণ আছে, রাস্তায় ধারা অনেকবার লক্ষ্য করেছে যে শ্রাবণ শেখ গাড়িতে থাকাকালীন মিরর দিয়ে চোখের ইশারায় তাকে হুমকি দিচ্ছিল। সেই সময় ধারা মুখ ভেঙচিয়ে পাত্তা দেয়নি, কিন্তু এখন তাকে বাঁচাবে কে? যে করেই হোক বাঁচতে হবে, এই ভেবে ধারা মেকি হেসে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ বসে পড়লেন যে, আমরা যাব না? শ্রাবণের ঠোঁট থেকে হাসি সরছে না, তবে হাসিটা মোটেও পছন্দ হলো না ধারার। এভাবে ভিলেন হাসি দিচ্ছে কেন লোকটা? ধারা আরো কাতর নয়নে তাকিয়ে বলল, আমরা যাচ্ছি না কেন? চলুন যাই। শ্রাবণ বলল, হুম অবশ্যই যাব। ধারা বলল, তো নড়ছেন না কেন? উঠুন। শ্রাবণ দুদিকে মাথা চাকিয়ে গাড়ির সব জানালাগুলো অফ করে দিল, ট্রান্সপারেন্টের সব জানালাগুলো ডার্ক করে দিল যাতে বাইরে থেকে কিছু না দেখা যায়। ধারা প্রায় কেঁদে দেবে এমন অবস্থা, সে কাদো গলায় বলে উঠল, একই জানালা কারো করে দিলেন কেন? আবার দরজা কেন লক করছেন আজব? আপনি কি আমায় খুন করার পরিকল্পনা করেছেন? এসব কি? কেন? গাড়ির সবকিছু ঠিকঠাক করে এবারে শ্রাবণ ধারার মুখোমুখি বসে পড়লো, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, নাও এবার শুরু করো। আমতা আমতা করলো ধারা, তারপর বলল, কি শুরু করব? শ্রাবণ বলল, সকাল থেকে সর্বমোট 17 বার তুমি আমায় মুখ ভেঙচিয়েছ। নাও এবার শুরু করো সেসব। সেঞ্চুরি না করে এখন থেকে যাওয়ার পরিকল্পনা নেই বলেই কলা ঝাঁকালো শ্রাবণ, নির্বিকার ভাবভঙ্গি তার। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন, তো আপলোড হলে অবশ্যই দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।